সেখানে কারো কোনো প্রবেশ নেই, প্রবেশের অধিকার নেই। সেই সময় সময়টা একটি ব্যবহারিক জীবনে বা সামাজিক জীবনে তার ইউটিলাইজেশনটা কি করে করা যেতে পারে। সমস্ত ক্ষেত্রেই মনে হচ্ছে 14টা দিন বোধহয় খুব বিশেষ বড় একটা পর্ব, একটা যুগ কেটে যাচ্ছে। প্রথম 2-4 দিন সেরকমটা মনে হচ্ছে, কিন্তু আমি খুব মজা করি এটা বলছিলাম 14 দিন পরে যখন ব্রেকআপ পেলাম 28 ডিসেম্বর মায়ের তিথি পুজোর দিনটি, ঠিক আছে, সেই ব্রেকআপটা নেওয়ার পরে আমি এই পুজোর দিনকে প্রথম বক্তৃতা করলাম রামকৃষ্ণ মিশনের একটি সেন্টারে। খুব সেই আতুকু আর যেটাকে বলে তুলোয় করে নিয়ে গিয়ে হচ্ছিল যে মানুষের জীবনে এগুলো রেকর্ড হয়তো এখন অনেক কিছু, মানে এটা খুব একটা যন্ত্রণার কারণ। এখন রেকর্ড হয় বলে অনেক কিছু মনের কথা বলতে গিয়ে মানুষ বলতে পারে। খুব সুন্দর একটি কথা আছে, এটা জানেন তো, যাযাবর অমনির পাশে একটি খুব সুন্দর কথা বিনয় মুখোপাধ্যায় বলেছে, বিজ্ঞান দিয়েছে বেগ, টেনে দিয়েছে আগে। তাহলে এখন অনেক মনের কথা বক্তারা বলতে পারে, কারণ আমি বাড়িতে বসে ইউটিউবে দেখতে পাচ্ছি অরিন্দম দাস কি বক্তৃতা করছে, আমি বাড়িতে বসেই দেখতে পাচ্ছি কথামৃতের সঙ্গে সোমনাথ ভট্টাচার্য কি বক্তৃতা করছে। এর যেমন সুদূর প্রসারী ফলও আছে, সুদূর পরাহ কিন্তু তার বিপরীত ফলটাও আছে। সেরকম একটি ঘটনা, তো সেটা খুব সুন্দর ব্যাপার। মজা করে এটি বলতাম, সেই মজাটা মজা থাকলে না, মানুষের জীবনে মৃত্যু এবং ঈশ্বরকে মানুষ খুব সহজে দেখতে পারে, খুব সৌভাগ্য থাকলে দেখে। তার জন্য পরিশ্রম করতে হয়। প্রথমটার জন্য পরিশ্রম করতে হয় কিনা জানি না, দ্বিতীয়টার জন্য অবশ্যই পরিশ্রম করতে হয় এবং অবশ্যই তার কৃপা থাকার প্রয়োজন আছে। আমি প্রথমটা দেখেছি, একেবারে মৃত্যু কি জিনিস খুব কাছের থেকে দেখেছি। রেকর্ড হচ্ছে তবুও বলছি, আমার হাতে 5 মিনিট সময় ছিল, আমার হাতে ঠিক 5টা মিনিট সময় ছিল। 5 মিনিটের মধ্যে দ্যাট ইমপ্লাইজ 300 সেকেন্ডস আমাকে আমার সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি বাঁচতে থাকবো, বেঁচে থাকবো না মরে। 5টা মিনিট সময় ছিল।
এবং ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দ্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি স্বামী বলভারানন্দ। এখন উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনি যখন আসানসোলের সেক্রেটারি ছিলেন তখন এই ঘটনাটা উনি আমার বলেছিলেন। খুব সুন্দর একটি ঘটনা, খুব সাধারণ এবং খুব সুন্দর ঘটনা। শীতকালের একটি ডিসেম্বরের সন্ধে আমরা সব গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচার প্রাক্তনীরা গেছি। বলছে মানুষ যখন টেনিসনের একটা কবিতা নিয়ে আলোচনা হচ্ছিল, ক্রসিং দ্য লাইন। মানুষ যখন জীবন এবং মৃত্যুর পরপারে থাকে, মানুষকে সে জায়গাটা নিয়ে যায়, হাত ধরে নিয়ে যায় ভগবান। যে ওপাশটা মানে ওই ব্যারিয়ার বা ওই এলওসি নোম্যান্স ল্যান্ডের ওপারটা হচ্ছে তোমার অচেনা সেই জগৎ, যেখানে সবাইকেই যেতে হবে, তুমি একটু দেখে আসো, আবার ফিরে আসো। আর সেই সময় মানুষের কিছু সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত ইতিবাচক হতে পারে, সেই সিদ্ধান্ত নেতিবাচক হতে পারে। সেই চরম মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত থেকেই মানুষের জীবনে, এই একটি জীবনের মধ্যে আরেকটি জীবন হয়। এই জীবনটাকে বলা হয় পুনর্জন্ম। সে কিছু সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত থেকে সেই পুনর্জন্মটা দেখে। মৃত্যুর পরে ওপারে এই জিনিসগুলো আছে, সেটা সে কিন্তু কাউকে বলতে পারে না, সেটা বলা যায় না। সেটি হচ্ছে সাধন লক্ষ্য। সেটি সাধনা করে ঠাকুরও দেখেছেন, মাস্টারমশাই দেখেছেন। আবার একজন বিদেশী ভদ্রমহিলা তিনি বলছেন, বহু বছরের ব্যবধানে মাঝে মাঝে এই পৃথিবীতে এমন একজনের আবির্ভাব ঘটে যিনি নিঃসন্দেহে ভিন্ন জগতের মানুষ। সে সুদূর লোক থেকে তিনি আসেন। সেখানকার মহিমা, সেখানকার শক্তি, সেখানকার দিব্য বিভাগ তিনি এই দুঃখময় জগতের সঙ্গে করে নিয়ে আসেন। তিনি এসে মর্ত মানুষের মধ্যেই তাদের মতো করে চলাফেরা করেন। কিন্তু এই পৃথিবী তার কিন্তু জায়গা নয়, তিনি সেটা জানেন, কিন্তু অপরকে সেটা জানান না। এখানে তিনি অধিক অপরিচিত, যেন একটা রাত্রির জন্য তিনি এসেছেন। তার চারপাশে যারা থাকেন তাদের জীবনে তিনি অংশগ্রহণ করেন, তাদের মধ্যে কথাবার্তা হয়, আলাপচারিতা হয়, তাদের দুঃখ এবং সুখ তিনি ভাগ করে নেন, তাদের সুখ দুঃখের ভাগিদারি হন, তাদের আনন্দে তিনি কখনো কখনো হাসেন, তাদের দুঃখে কখনো কখনো সমব্যথী হন। কিন্তু এসবের মধ্যেও তিনি একবারের জন্য বলেন না যে তিনি কে, কোথা থেকে এসেছেন, তার কি উদ্দেশ্যই বা তার কেন এই আশা। নিজের দৈবিসত্তা কখনোই তিনি বিস্তৃত হন না। সবসময় তিনি মনে রাখেন তিনি সেই মহিমময় আত্মা, এসেছেন সেই অনির্বচনীয় দিব্যলোক থেকে, যে লোকের চন্দ্র সূর্যের প্রয়োজন নেই, যে লোক আলোকিত আলোয়, সব আলোর আলো হচ্ছেন তিনি। তিনি জানেন সমস্ত দেব শিশু মিলে যখন আনন্দে গান গেয়ে ওঠে, সেই অনাদিকালের আগেও একমাত্র তিনি ছিলেন, একমাত্র তিনিই ছিলেন। এটি এত বোঝার কথা নয়, এটা আমাদের বোঝা উচিত ছিল। এটি তিনি লিখছেন, সেই ভদ্রমহিলা যার সম্বন্ধে লিখছেন, আমাদের স্বামী বিবেকানন্দ, আপনাদের পাড়ার ছেলে। এই ভদ্রমহিলা হচ্ছেন ক্রিস্টিনি। তিনি এটা লিখছেন, এটি তার বঙ্গানুবাদ, রেমিনিসেন্স অফ স্বামী বিবেকানন্দ গ্রন্থে এটি প্রকাশিত। এটি ক্রিস্টিনি কিন্তু প্রথম দর্শনই বুঝেছেন। ক্রিস্টিনি তার প্রথম দর্শনই বিবেকানন্দকে দেখে বুঝেছেন এবং তিনি সেগুলো নোট ডাউন করেছেন। অর্থাৎ এই প্রাইমারি ক্রিস্টিনি এই ব্যক্তিটা, বা এই যদি আমি একটা ইউনিট ধরি, এটা সব স্পিরিচুয়ালি সার্চার্জড, আহিত ছিল। কিভাবে আহিত ছিল? আধ্যাত্মিক প্রভাবে একটি আহিত কণা। ক্রিস্টিনি এটা বুঝতে পারছেন এবং তিনি দেখছেন এরকম একজন মানুষকে আমি দেখেছি। তারপরে লিখছেন এরকম মানুষকে আমি দেখেছি। সমস্ত দেব শিশু মিলে যখন আনন্দে গান গেয়ে ওঠে, তখনও তিনি ছিলেন, এটা আমার বিশ্বাস। আমি তার বাণী শুনেছি, আমার অন্তরে সমস্ত শ্রদ্ধা ভক্তি তার পাদপদ্মে আমি ঠেলে দিয়েছি। এরকম মানুষের কখনো কোনো তুলনা হয় না, কারণ সমস্ত সাধারণ মাপকাঠি ও আদর্শকে তিনি অতিক্রম করে নিয়ে যান। অন্যেরা যদি উজ্জ্বল হয়, তবে তিনি কিন্তু উজ্জ্বল নন, তিনি হলেন জ্যোতির্ময়। কারণ তার ছিল সেই অসাধারণ ক্ষমতা, যার দ্বারা সকল জ্ঞানী
উৎসস্থলের সঙ্গে সরাসরি যোগ স্থাপন করা সম্ভব। আমি এই কথাগুলো এ কারণেই বললাম, যারা বিবেকানন্দকে যে কোনো প্রান্তর থেকে যে কোনো অবস্থায় ভালোবেসেছে, যদি সেই ভালোবাসার মধ্যে এই যদি শব্দটি ব্যবহার করেছিলেন লোকেশ সাহানি মহারাজ 1993-তে, শিকাগো বক্তৃতার 100 বছর 93-তে তিনি ব্যবহার করেছিলেন। খুব দায়িত্ব নিয়ে বলা যেতে পারে 93 শিকাগো বক্তৃতার 100 বছরে আমাদের এখনকার কোনো বক্তাই কিন্তু তখন প্রতিষ্ঠা পায়নি। দুটি নাম তখন ঘোরাঘুরি করত, অনেক বক্তারাই রয়েছিলেন, তার মধ্যে সিনিয়রদের মধ্যে দুজন এখনো আমাদের মধ্যে আর নেই। সেই দুজনের সঙ্গে তিনি বক্তৃতা করছেন, আপনারা সকলেই তাদেরকে জানেন, শ্রদ্ধেয় শঙ্করী প্রসাদ বসু ও নিমেষাচার্য বসু। তিনি বলছেন যদি বিবেকানন্দ, যদি জায়গায় বিবেকানন্দ কিন্তু অসম্ভব রকমভাবে রিজিড, স্বামীজির প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা যতটাই মেঠো হোক না কেন, গ্রামীণ হোক না কেন, সেই শ্রদ্ধা ভক্তির ভালোবাসার চাকচিক্য যতই কম হোক না কেন, স্বামীজি কিন্তু সেই চাকচিক্য থেকেই সেই মনটাকে বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন। ক্রিস্টিয়ানিরা এরকম মনের এবং এরকম মানসিকতার অধিকারিণী ছিলেন। সাধারণ মানুষ জ্ঞান লাভের যেসব অপেক্ষাকৃত ধীর পদ্ধতি অনুসরণ করতে বাধ্য থাকে, তার দ্বারা তাকে আর সীমাবদ্ধ করা যায় না। আমাদের যে সাধারণ জ্ঞান, সেই জ্ঞানে কিন্তু বিবেকানন্দকে উপলব্ধি করা এত সহজ বিষয় নয়, যতক্ষণ না পর্যন্ত তিনি আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছেন। এটা আরেকটা বিস্ময়ের ব্যাপার যে এই ধরনের মহাপুরুষের লগ্নে প্রকৃতি নিজেই একটি বিশেষ আনন্দে মেতে ওঠে। যখন তারা আসে পৃথিবীতে, তখন প্রকৃতিও কিন্তু একটি বিশেষ আনন্দতে মেতে ওঠে যে আমি তার সঙ্গে কিছুদিন স্বাভাবিকভাবে বসবাস করব। প্রকৃতিরও তো একটা বিশেষ বিশেষ আনন্দ আছে, ফুল ফুটলে প্রকৃতি আনন্দ অনুভব করে। আমরা গঠনশীল প্রকৃতির যে আনন্দ, আমার বাড়িতে টবে যখন খুব সুন্দর একটি ফুল ফোটে, তখন আমার বারান্দার অবস্থান, পরিচিতি, ভালো লাগা সেটাও কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ সেখানেও জড়ের মধ্যে কিন্তু স্পন্দন খুঁজে পাওয়া যায়, সেখানেও জড়ের মধ্যে স্পন্দন খুঁজে পাওয়া যায়। আমাদের সেই আত্মদীপ বলে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমার জুনিয়রদের সব রয়েছে, সিনিয়র কিছু কিছু লোকজন রয়েছে। তো সেখানে প্রতিষ্ঠান মানে একটা নর্মাল কথোপকথন কম্পোজ করা হচ্ছিল। আমি খুব ফিল করছিলাম, কারণ যখন যা ডায়েরির পাতা থেকে নেওয়া হয়েছে, সেই ডায়েরির পাতাটা, তার হাতের লেখাটা, সেই সময়কালটা পারিবারিকভাবে আমি জেনেছি, আমি জানতাম আর কি। সেটা সোশ্যাল মিডিয়াতে দেখলে খুব ভালো লাগে। সেখানে বলছেন বুদ্ধিরাজ মহারাজ দেখছেন কিছুদিনের মধ্যে শীত শেষ হয়ে আসছে, শীতকালে খুব আহ্লাদের এবং আনন্দেরও ভালোবাসার সেই ফুলের টবগুলো একপাশে পড়ে আছে, স্থান বেরুন মঠ। একজন অল্পবয়স্ক ব্রহ্মচারী এবং সন্ন্যাসী তদারকি করছেন সেই গাছগুলো কেটে ফেলার জন্য। রামকৃষ্ণ সঙ্গের সংঘাতযোগ্য হাঁটছেন, সাথে সেবক। কিছুক্ষণ পরে স্মিত বদনে একটু দাঁড়িয়ে পূজনীয় মহারাজ বললেন, সমাজেই বলো, সংসারেই বলো, আর সঙ্গেই বলো, বুড়ো হয়ে গেলেই হয়ে গেল, তার আর কোনো দাম নেই। গাছগুলো এতদিন ফুল দিল, ঠাকুরের সেবা করলো, তোমরা কত যত্ন করবে, এমনকি আমার থেকেও বেশি যত্ন করবে, কিন্তু যেই ওর আর ফুল দেওয়ার কোনো অধিকার নেই, তাই ওকে তোমরা দুমড়ে মুচড়ে মাটি থেকে আলাদা করে দিলে। আসলে কি জানো, আমার অবস্থাটাও ঠিক তাই। আমার আর কিছুই দেওয়ার কোনো ক্ষমতা নেই। সবাই বেশ কিছুক্ষণ চুপ, মহারাজ চুপ। কারণ আর চোখের কোণে 1 ফোঁটা 2 ফোঁটা জল এলো। সত্যি কি তাই? কিছুক্ষণ হাঁটার পরে আবার মহারাজ দাঁড়ালেন, বললেন, আমি কিন্তু যেটা বললাম এটাই ঠিক, আমাদের আর কিচ্ছু দেওয়ার নেই। তাই একদিন দুমড়ে মুচড়ে আমাদেরকে
তোমরা কেউ ফেলবে। কিন্তু জানো, একমাত্র তিনি আছেন যিনি সেদিন যেমন আনন্দ পেয়েছিলেন, আজকে ততটাই দুঃখ পাচ্ছেন এই গাছগুলোর চলে যাওয়াতে, আমাদের চলে যাওয়াতে। কারণ তিনি তো তাকে জানেন, অনেকটা দিন ধরে জানেন। তার বেড়ে ওঠা, তার পল্লবিত হওয়া, কুসুমিত হওয়া, তার বুড়ো হয়ে যাওয়া, তার বার্ধক্য। শব্দটা শেষ করছেন এটা দিয়ে, এই বার্ধক্যে কিন্তু ঈশ্বর তার ভক্তের মাধুর্যের কোনো হানি করে না। ভক্তের যে মাধুর্য, সেটাই তো আসল ব্যাপার। এই মাধুর্যের কোনো হানি হয় না ঈশ্বরের কাছে। ভক্তের যে মাধুর্য, সেটার কোনো হানি হয় না, কোনো হানি হয় না। এটা এখন একটা অদ্ভুত ব্যাপার। এটা আপনারা জানেন, এটা বইতেও প্রকাশ হয়েছে, প্রজন্ম থেকে যে বইগুলো পাওয়া যায় থাকে মহারাজের জীবনীতে। সেরকম এই যাদের জীবনের সঙ্গে বিবেকানন্দ বিভিন্ন সময় সান্নিধ্যে এসেছিলেন, বা উল্টো দিক থেকে তারা সান্নিধ্যে এসেছিলেন, তারা একটা জিনিস বুঝতে পেরেছে, মানুষটি আমার সাথে থাকবে, এবং এই সাথে থাকাটা যদি অভিনয় না হয় কিছুটা সময়ের জন্য, সাথে থাকাটা যদি অভিনয় না হয়, তাহলে তিনি আমাকে রক্ষা করবেন। কারণ তিনি কথা দিয়েছিলেন, তিনি আমার সাথে চিরদিন থাকবেন, ঠিক যেভাবে থাকার কথা। 1894 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাসের এক শীতের সন্ধ্যায় আমি কতকটা অনিচ্ছাভরেই ডেট্রয়েটের ইউনিটেরিয়ান চার্চে বক্তৃতা শুনব বলে রওনা হলাম। তখন আমি ঘোরাক্ষরে বুঝিনি আমি এমন একটা কিছু করতে যাচ্ছি যা আমার সমগ্র জীবনের ধারাটাই পাল্টে দেবে, এমন অর্থ বহন করে আনবে আমার পরিচিত মাপকাঠি দিয়ে, যার মূল্যায়ন করতে পারবো না। বক্তৃতা শোনাটা তখন ভয়ঙ্কর একঘেয়েমেরই অংশ হয়ে দাঁড়িয়েছিল। বক্তৃতা শোনাটা তখন ভয়ঙ্কর একঘেয়েমি হয়ে উঠেছিল। নতুন বা উচ্চ ভাবদত কথা কদাচিৎ শোনা যেত। সেবার শীতে ডেট্রয়েটে যেসব বক্তারা এসেছিলেন, তারাও অস্বাভাবিক রকমের বিরস ছিল এবং বক্তৃতা করেছিলেন বিভিন্ন সময়। এর মধ্যে একজন ভারতীয় সন্ন্যাসী বিবেকানন্দের এই বক্তৃতাটি আমি অনিচ্ছাভরেই অনেকটা শুনতে গিয়েছিলাম ইউনিটেরিয়ান চার্চে, এবং তাও গিয়েছিলাম আমার বন্ধু, বিশেষ বন্ধু মিসেস মেরি সি ফ্র্যাঙ্কির উপরোধে। নিশ্চয়ই বিগত অসংখ্য জন্মে আমার কতকটা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, যার জন্য আমি বক্তৃতাটা শুনতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখনো বক্তৃতা শোনেননি, এই যে সিদ্ধান্তটা তিনি নিলেন, শুধু বক্তৃতা শুনতে যাওয়ার সিদ্ধান্তটা নিলেন, যে ওটা ওই বক্তৃতাটা আমাকে শুনতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম কিনা আমি জানি না। 16 আগস্ট 2008 একটা খুব অসাধারণ বক্তৃতা, সেই বক্তৃতা গোলপার্কে হয়েছিল, কিন্তু আদর্শগতভাবে কেউ শুনতে যাননি। কেউ হয়তো ব্যুরোক্র্যাট ছিলেন, তার সঙ্গে কখনো কাজ করেছেন, মানে খুব রিটায়ার্ড পার্সনরা গেছে, ইয়ং জেনারেশন খুব একটা যায়নি। সেই বক্তৃতা শুনতে যাওয়ার জন্য ইন্টেলিজেন্স ব্যুরো থেকে কার্ড ইস্যু করা হয়েছিল। যে বক্তৃতা শুনতে গেলে গোলপার্কের বক্তৃতা ওরা কার্ডটাকে দেবে, একটা আই কার্ড মতো করতে হয়েছিল। যথারীতি সেই যেরকম হয় বক্তৃতা শুনতে যাওয়া হচ্ছে। 16 আগস্ট 2008 আমি একটু ছাতা নিয়ে গোলপার্কে ঢুকলাম, বললো না ছাতা নিয়ে ঢুকে যাবে। ছাতাটা কোথায় রাখবো? গোলপার্ক আমাদের সেটার সময় ঠিক আছে, তাহলে ছাতাটা কোথায় আমাদের যেখানে সেলস কাউন্টার ওখানে রেখে দেবো। বলছে না, সেলস কাউন্টার বন্ধ, যতটুকু সময় বক্তৃতা হবে তার আগে 1 ঘন্টা এবং বক্তৃতা শেষ হওয়ার পরে 1 ঘন্টা ছাতাটা বন্ধ থাকে। তো বক্তৃতা যিনি দিতে এসেছিলেন, তিনি পরবর্তী সময় ভারতের রাষ্ট্রপতি হয়েছেন, এপিজে আব্দুল কালাম নয়, প্রণব মুখোপাধ্যায়। হ্যাঁ, এবার আমিও সেই অনিচ্ছা ভরে বক্তৃতা শুনতে গেছিলাম। হ্যাঁ, অনেকটা জোরাজুরি করেই একজন মহারাজ আমাকে নিয়ে গেলেন, না বক্তৃতা শুনতে হয় তো কাজে লাগে। তা আমি দেখলাম যে ঠিক আছে, ভালো কথা, বক্তৃতা শুনতে যাবো, ভাবি। প্রেসিডেন্ট মহারাজ রয়েছেন শেষে, প্রণববাবু বক্তৃতা করতে আসেন, যেটা ফিনান্স মিনিস্টার তখন ইউপি গভর্নমেন্ট। উনি 1 ঘন্টা 8 মিনিট বক্তৃতা করছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে যত বক্তা ইদানিংকালে আছে, তাদের সামগ্রিক বক্তৃতা মেধাকে এক জায়গায় আনলে ওই বক্তৃতাকে করতে পারবে। 1 ঘন্টা 8 মিনিট বক্তৃতা দিয়েছে, এবং উইদাউট নোটস। এত বড় সংখ্যা,
বিয়ন্ড ইমাজিনেশন। ছোট্ট মানুষ তো, ওই পরিয়ারটা বড় ছিল, পরিয়ারের মাথা ঢেকে যাচ্ছিল, তলায় একটা বেসমেন্ট দেওয়া হলো। উঠে বক্তৃতা করা শুরু করলেন, শালটা পড়ে গেল তো পড়েই গেল, সিকিউরিটিকে হাত দেখিয়ে দিলেন। ফিনান্স মিনিস্টার একটা অসাধারণ, তার একটা মানে ওরা হাঁটা চলার স্টাইলই অন্যরকম, অসাধারণ একটি বক্তৃতা করলেন ভারতবর্ষের ইতিহাসে স্বামী বিবেকানন্দের ভূমিকা। ইতিহাসের ছাত্র ছিলেন, স্বাভাবিকভাবে বক্তৃতা খুব ভালো করবেন, এটাই জানা কথা, কিন্তু এত ভিভিডলি ওনার পড়াশুনো। যাই হোক, হয়ে যাওয়ার পরে আমি এই কথাটা বলার জন্য বললাম না, উনি যখন ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে ফ্লোরেন্টে রয়েছেন, আমি নিত্যানন্দজির সঙ্গে ওই টাই আপ করেছিলাম, আমাকে কথা বলা দিতে হবে, উনি সেই চান্সটা আমায় করে দিয়েছিলেন, জাস্ট 1.5 মিনিট। আমি ওনাকে বলছি, স্যার একটা কথা আপনাকে বলি, আপনি লেটেস্ট অফ নিবেদিতা, লেটেস্ট অফ বিবেকানন্দ এগুলো সম্বন্ধে বলেন। উনি আমাকে একটি ছোট্ট কথা বললেন যে তুমি খুব ভালো একটি প্রশ্ন করেছো।